মাঝরাস্তার বডিটা পেয়েছি স্যার। কেউ দিন দুপুরে ভিড় বাজারে ওকে গুলি করেছে স্যার। লং ডিস্টেন্স শট ছিল, অবভিয়াসলি স্নাইপারই হবে। স্নাইপার লং ডিস্টেন্স থেকে গুলি চালিয়েছে, তার মানে কেউ জানেই না যে গুলি কোথা থেকে চালানো হয়েছে আর কেই বা গুলি চালিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমরা একে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কেউ একেও মেরে দিল। সেটাই তো। স্যার এটা তো কাকতালীয় হতেই পারে না। হ্যালো, কি? ঠিক আছে কি হলো? স্যার, পুনে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কেউ একজন স্যামকে মেরে দিয়েছে। হোয়াট? ও মাই গড। স্যার, ও যেই লজে উঠেছিল সেই লজের সামনেই। স্যার এটা নিশ্চয়ই ওই বিভান আর অঙ্কিতার কাজ। এমন কোন একটা সিক্রেট আছে যেটা লুকোনোর উদ্দেশ্যে এটা সবাই নিজেদের মধ্যে একে অপরকে খুন করছে। সে যেই হোক, সে কি করে জানলো যে আমরা তার কাছে যাচ্ছি? চারজনের মধ্যে দুজন আছে, এক ভিভান আর অঙ্কিতা। সবার সাথে তো নয়, অঙ্কিতার সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল আমার। অঙ্কিতার সঙ্গে? হ্যাঁ এই মেয়েটা ছিল? হ্যাঁ, ওটা এই মেয়েটাই। ও আমাকে পেমেন্ট করেছিল 2 দিনের 20,000 টাকা। 2 দিনে 20,000 টাকা দিতে ও রাজি হয়েছিল? এমন কি ইমার্জেন্সি ছিল? আচ্ছা, এই দুদিনে আপনি ওনার সঙ্গে কিংবা ওর বাকি গ্রুপের সঙ্গে কথা বলেছিলেন? না স্যার, আমার কারোর সাথে দেখা হয়নি। আমি মেয়েটাকে অফার করেছিলাম, আমাদের কাছে কুক আর সিলিন্ডার দুটোই আছে, কিন্তু মেয়েটা বারণ করলো যে আমার কোনো হেল্প চাই না। মেয়েটি বলল যে আপনি 2 দিন পরে আসুন। আর 2 দিন পর যখন আমি ফিরে এলাম তখন এখানে সব একরকমই ছিল, কোনো ময়লা কোনো নোংরা পড়েছিল না, সব পরিষ্কার ছিল স্যার। আচ্ছা, তারপরে আপনি এই জায়গাটা অন্য কাউকে দিয়েছিলেন? না স্যার, এই জায়গাটা রেনোভেশন করানো ছিল, এই জন্য জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম। আপনার ক্লিনারকে একটু ডাকুন, ওর সঙ্গে কিছু কথা বলবো। আমি পাঠাচ্ছি। কোনো ক্লিনার আর কোনো কুক ছাড়াই 2 দিন এখানে ছিল। কিছু না কিছু গন্ডগোল তো হচ্ছিল এখানে। আচ্ছা, এই কটেজটা পরিষ্কার তুমিই করো? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা, ওই 5 জন লোক যখন এখান থেকে চলে গেল, তারপর তুমি যখন এখানটা পরিষ্কার করেছিলে তখন তুমি কিছু পেয়েছিলে এদিক ওদিকে, কিংবা কিছু অদ্ভুত লেগেছিল তোমার? না স্যার, ওরা তো খুব ভালো লোক ছিল। যাওয়ার আগে পুরো জায়গাটা একদম ঝকঝকে পরিষ্কার করে গেছিল। জানি না কোন সাবান কোন ডিটারজেন্ট ব্যবহার করেছিল, পুরো ঘর চকচক করছিল। আরে বাহ, এখানে ঘর পরিষ্কার হচ্ছে। এটা কোন ডিটারজেন্ট ম্যাডাম? আরে কিছু না, রাতে পার্টি হয়েছিল তাই একটু বেশি নোংরা হয়ে গেছে। তুমি যাও, আমরা করে নেব। ব্যাস, পরিষ্কার করুন, আমি আসছি। এক মিনিট। এই নাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, যাও 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 যাও। খুব দামি স্যার, আমি তো পড়িনি কখনো, নাহলে লোকেরা বলতে চুরি করেছি। দামি তো সত্যি, কিন্তু এখন এই দামি ঘড়িটা আমাদের কাছে থাকবে। আগে স্যার। আসুন, আপনারাও আসুন। স্যার, এই 3 জনকে তো মার্ডার করে দেওয়া হয়েছে। এখন বাকি বিভান আর অঙ্কিতা। খুনি এদের 2 জনের মধ্যে কেউ হবে। এই বিভানই হবে। ওই শ্যামকে ফোন করে লজের বাইরে ডেকেছিল। সে যেই হোক, ও কি করে জানতে পারছে যে আমরা কোথায় যাচ্ছি? আর যখনই আমরা ওখানে পৌঁছে যাচ্ছি তার আগেই ও ওখানে পৌঁছে খুন করে পালিয়ে যাচ্ছে। শ্যাম কোন লজে উঠেছিল আর তানিশা কোন রাস্তা দিয়ে যাবে, এই সব ইনফরমেশন আমাদের কাছেই তো ছিল। খুনির কাছে কিভাবে পৌঁছলো? স্যার হয়তো ওরা একে অপরের কন্ট্যাক্টে ছিল। না পুরবি, একদম নয়। কারণ ওই লজের মালিক বলেছে শ্যামকে যখন ভিভান ফোন করেছিল ও তখন চমকে উঠেছিল। আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? বস, হ্যাঁ, ক্রাইম সিনে এই যে শোপিসটা পাওয়া গেছে, এর ওপর
অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট লেগে আছে। এটাকে অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়েছে। সেটা আবার কি? ফ্রেডি, এটা হচ্ছে এমন এক ডিটারজেন্ট যেটার দ্বারা সব ধরনের এভিডেন্স মুছে ফেলা যায়, রক্তের দাগ পর্যন্ত। এর থেকে কোনো রকম ডিএনএ পাওয়া যাবে না। তাহলে স্যার হলিডে হোমে খুন হয়েছিল? এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই ঘড়িটা, এর ওপর আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ তো আছেই, সেই সঙ্গে আমি এটাতে কারোর ডিএনএও পেয়েছি। তাহলে হয়তো এই খুনের পর্দা ফাঁস করতে চেয়েছিল। পুরবি, একটা কাজ করো, বিউরোতে যাও আর রক্তের রিপোর্টগুলো চেক করো, মিসিং পার্সনদের রিপোর্ট চেক করো, দেখো কোনো রিপোর্টের সঙ্গে এই ঘড়ির বিষয় আছে কিনা। সো তাহলে ওই 5 জনের মধ্যে বেঁচে আছে 2 জন, বিভান আর অঙ্কিতা। যদি খুনি এদের 2 জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সে ওই যে 5টা ইউজড সিম কার্ড আছে না, সেটা এর কাছে থাকতে পারে, আর ওরই মধ্যে কোনো নাম্বার দিয়ে সে ফোন করবে, তাই না? ওই নাম্বারটা ট্র্যাক করি আমরা। স্যার, তানিশার খুন হয়েছে পঞ্চকানিতে, শ্যামের খুন হয়েছে পুনেতে। দুটো জায়গার 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু খুন করা হয়েছে সেম টাইমে। আর একই সময়ে কেউ 2 জায়গায় কি করে হতে পারে স্যার? কেউ তো আছে যে এই প্ল্যানে যুক্ত আছে স্যার। ধরে নিলাম দয়া এই খুনির সঙ্গে অন্য কেউ জড়িত আছে। একবার এই ভিভান আর অঙ্কিতা যদি আমাদের গ্রিপে আসে না, তাহলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একটা কাজ করো অভিজিৎ, সাইবার ডিভিশন থেকে কোনো হ্যাকারকে ডাকো। এতে পুরো টাকা আছে তো? হ্যাঁ। একটা মিসিং রিপোর্ট তো লেখানো হয়েছে, যেখানে এই ঘড়ির ব্যাপারে বলা হয়েছে কোনো রণধীর কুমার নামের এনআরআই আছে। কবে ফাইল হয়েছিল এই রিপোর্টটা? 6 ডিসেম্বর 2017। কোনো করণ যোশী ফাইল করেছিল। হ্যাঁ, এই দেখুন। থ্যাংক ইউ। ওরা আবার এই লোকটাকেও মেরে ফেলেনি তো? আর এই করণ ওই লোকটার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে না তো? করণ? গুড টু সি ইউ। আই হোপ এর মধ্যে টাকা পুরোটাই আছে। হ্যাঁ, পুরো টাকা আছে। এসো ভেতরে। দেখো, আমরা যেখানেই যাই না কেন, খুনি সেসব জানতে পারছে কি করে? হতে পারে আপনাদের লোকেশন কেউ ট্র্যাক করছিল। আপনি বলতে চাইছেন জিপিএস ট্র্যাকার? আগে সেলফোনস? ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি আমাদের সেলফোনগুলো চেক করে দাও। তুমি টাকা চেয়েছিলে, আমরা নিয়ে এসেছি। এবার ওই এভিডেন্স দাও আর সব শেষ করো। শেষ করব যেরম ভাবে তোমরা রণধীরকে শেষ করেছিলে। করণ, আমাদের প্রমাণ দাও। হ্যাঁ দেব, কিন্তু তার আগে আমি তোমাদের কারোর সাথে দেখা করাতে চাই। কে? ডাকছি। দেখুন স্যার, আপনাদের ফোন হ্যাক করা হয়েছে। হোয়াট? বাবা, কল্যাণ বাবু, হ্যাঁ, আমি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলতে পারবেন কি হয়েছিল? আমি নিজের বাড়িতে ছিলাম। আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কে যেন জোরে জোরে চিৎকার করছিল, জিনিসপত্র এখানে ওখানে ফেলে দিচ্ছিল, আওয়াজ হচ্ছিল,
জানি না কি হচ্ছিল ওখানে, আর সাডেনলি বাঁ দিক থেকে কেউ দৌড়ে এলো আমার দিকে, আর কে যেন আমাকে ছুরি মেরে দিল, মনে হয় বাঁ হাত দিয়ে। আর এর আগে আমি রেকে কিছু রে কোথায়? রে ঠিক আছে তো? ঠিক আছে? শীতল, শীতল, তুই কিছু বলছিস না কেন? হে ভগবান, হে ভগবান! যা কিছু হয়েছে আমরা তা তো বদলাতে পারবো না, কিন্তু যে আপনার মেয়েকে খুন করেছে তাকে শাস্তি পাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ কল্যাণবাবু, আপনি বলছেন কেউ আপনার বাঁ দিক থেকে এসে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, তাই তো? লেফট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ। হ্যাঁ, কোনো বিশেষ কথা? হ্যাঁ, ও স্যার, ও লেফট হ্যান্ডেড ছিল, লেফট হ্যান্ডেড ছিল। সেটা আপনি কি করে বলতে পারেন? স্যার, আমি বুঝতে পেরে যাই, আমার সেন্স খুব স্ট্রং। ও যখন আমাকে আক্রমণ করে আমি ওর হাত ধরে ফেলেছি, আর ও এত স্ট্রং ছিল, ও নিশ্চয়ই লেফট হ্যান্ডেড ছিল স্যার, 100% লেফট হ্যান্ডেড ছিল। আচ্ছা ডক্টর, এনার শরীরে যে আঘাত লেগেছে সেটা কি সত্যিই কোনো বাঁ হাতের লোকের কাজ? ইয়েস স্যার, আঘাতের চিহ্ন দেখে এটাই মনে হচ্ছে। যাই হোক স্যার, কিছু একটা তো জানা গেল। হ্যাঁ, ওই 4-4টে বন্ধু ছেলেটাকে হুমকি দিচ্ছিল। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই এই 4 জনের মধ্যে। তানিশা, অঙ্কিতা, ভিওয়ান আর শ্যাম। নিয়ে এসো ওই 4 জনকে, নিয়ে এসো। নমস্কার স্যার। আপনার পরিচয়? আমি শ্যামের বাবা। ও আচ্ছা। গত 2 সপ্তাহ থেকে শ্যামের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। এবার আমি আপনাদের কি করে বলবো যে ও কোথায় আছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা কিছুতেই লাগছে না। আমি তানিশার মা। ওকে ফোন করে আমি কি জিজ্ঞেস করব? তানিশা আমাকে নিজেই বলেছিল যে ওর হলিডে ও এক্সটেন্ড করতে চায়, কিছুদিন ও ফ্রান্সে থাকতে চায়। আর আমি অঙ্কিতার ভাই, জাস্ট ফর নেমসে। ও বাবাকে ফাঁসিয়ে 80% প্রপার্টি ও নিজের নামে করে নেয়। আমি কেন চিন্তা করব স্যার ওর ব্যাপারে? স্যার, আমি অঙ্কিতার ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি বিভানের ফ্রেন্ড। ওর বাবার কাছে এত টাকা আছে যে ও ঘুরে বেড়ায়, থাকবে কোনো হলিডেতে? মানে এই 4 জন গত 2 সপ্তাহ ধরে শহরের বাইরে, আর আপনাদের মধ্যে কেউই ওদের খোঁজ রাখেন না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। যদি আমাদের দরকার পড়ে আপনাদের আবার ডেকে নেব। থ্যাংক ইউ। আচ্ছা, 1 মিনিট। আপনারা কি কেউ বলতে পারবেন যে শ্যাম, তানিশা, ভিভান আর এই অঙ্কিতা 4 জনের মধ্যে কেউ কি লেফট হ্যান্ডেড, বাঁ হাতে কাজ করে? হ্যাঁ স্যার, আমার ছেলে শ্যাম ও লেফটি। আচ্ছা। কেন স্যার? আরে না না, আমি এমনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, এমন আবার নয় তো যে এই 4 জন মিলেই এই খুনটা করেছে? হতে পারে স্যার, আর সেই ভয়েই এই 4 জন কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে। স্যার, এই 4 জনের লোকেশন জানতে পেরে গেছি। স্যার, কাল রাত্রে স্যাম, তানিশা, অঙ্কিতা আর বিভান এই 4 জনেরই মোবাইল লোকেশন শীতলের বাড়ির 3 কিলোমিটার রেডিয়াসে ছিল। শ্যাম, তানিশা, ভিভান, অঙ্কিতা আর রে, এই 5 জনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এমন কোনো রহস্য যেটা কাউকে বলতে চাইছে না ওরা। ওই রহস্যটাকে ওরা লুকিয়ে রাখতে চাইছে। হতে পারে এই রে, এ হয়তো ফাঁস করতে চেয়েছে। তাই এই রহস্য যাতে কেউ জানতে না পারে, রে কাউকে যাতে না বলে, সেই জন্য রেকে পথ থেকে সরিয়ে দেয়। এটা জানতে হবে স্যার, ওটা কি রহস্য ছিল যার জন্য রে মারা গেল। স্যার, একটা কথা বুঝতে পারছি না, এই 4 জন
পালাতে গেল কেন? এদের তো খুন করতে কেউ দেখেও নি। এক্স্যাক্টলি, লাইট চলে গেছিল স্যার। আর ওই কল্যাণবাবু দেখতে পেতেন না চাকর মিথুন অজ্ঞান হয়ে পড়েছিল, আর ওখান থেকে পালিয়ে কেউ সন্দেহটা নিজের দিকে কেন নেবে? স্যার জানি না কেন, খালি মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। ট্রেস করা শুরু করি স্যার। যদি এরা শহর থেকে বাইরে গিয়ে থাকে, কোনো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ কিংবা হোটেলে যেতেই পারে। ওদের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলস বার করি। দয়া যে করেই হোক আর যেভাবেই হোক এই 4 জনের লোকেশনের ইনফরমেশন আমাদের চাই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা সালুকে, তুমি এই কঙ্কালের ওপর রেড মার্ক গুলো কেন দিয়েছো? বস এইটা বোঝানোর জন্য যে কিভাবে এই রিপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এই যে এটা রের হাড়ের এক্সরে। এর উপর খুব জোরে বলপ্রয়োগ করে আঘাত করা হয়েছে। এক ঝটকায় এর ঘাড়ের হাড়টা ভেঙে গেছে। আর বস, একটা আঘাত তো এর রিবের ওপর এত জোরে করা হয়েছে যে একটাই ঝটকায় এর রিবের বাঁদিকের 12খানা হাড়ই একসঙ্গে এক ঝটকায় একটা আঘাতে ভেঙে গেছে। আর মজার কথা হলো একই সিমেট্রিতে। এক ঝটকাতে 12টা হাড়। ফলাফল হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট ব্লক। এর হার্টের ওপর খুব প্রেসার পড়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বস, এত জোর দিয়ে একে আঘাত করা হয়েছিল, এই রকম আঘাত কোন রকম অস্ত্র বা হাত দিয়ে করা সম্ভব নয়। একে দেখে তো মনে হচ্ছে যে খুনি খুব ভালো করেই জানতো বস। খুনি জানতো যে কোন পয়েন্টে আঘাতটা করলে একসঙ্গে এই সমস্ত হাড়গুলো একেবারে ভেঙে যাবে এক সিমেট্রিতে। হাত দিয়ে কেউ এত জোর তো করতে পারবে না। হ্যাঁ করতে পারে যদি কেউ মার্শাল আর্টের ব্যাপারে জানে তাহলে। হ্যাঁ, যেমন কুমফু, ক্যারাটে, তাইকোয়ান্ডো, এগুলোর মধ্যে এমন বিশেষ ধরনের মুভস থাকে যাতে এতটা শক্তি ক্রিয়েট করা যেতে পারে। এটা হতে পারে বস। আর এই ঘটনাটা সেই ঘটিয়েছে যে মার্শাল আর্ট জানে, যেমন আর্মি ব্যাকগ্রাউন্ডের কেউ। মার্শাল আর্টস? ওই মেয়েটা দিল্লিতে গেছে না মার্শাল আর্টের ট্রেনিং এর ক্যাম্প অ্যাটেন্ড করতে? কি যেন নাম ওই মেয়েটার? অঙ্কিতা। অঙ্কিতার ভাই তো আমাদের এটা বলেছে। স্যার আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আর স্যার, খুনের রাতে ওর ফোন শীতলের বাড়ির আশেপাশেই ছিল। ওই হয়তো করেছে। শ্যামের সাথে মিলে। হ্যাঁ, কল্যাণবাবুর ওপর যে ছুরি চালিয়েছিল সেই ব্যক্তি একজন বাঁহাতি, লেফট হ্যান্ডেড। এটা হতে পারে, কারণ এই শীতলের বাড়িতে যে জানলা থেকে আমরা ব্লাড স্যাম্পল পেয়েছিলাম, ওর ডিএনএ শ্যামের বাবার ডিএনএর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে শ্যাম ওখানেই ছিল। আর অঙ্কিতাও। এবার আমাদের এটা জানতে হবে যে শ্যাম, অঙ্কিতা, তানিশা আর ভিভান এই মুহূর্তে কোথায় আছে। আচ্ছা, আপনি ক্যাব ড্রাইভার, আপনি সেই সময় কোথায় ছিলেন? কি হলো? স্যার, স্যাম একটা ট্যুরিস্ট ট্যাক্সি নিয়ে পুনে চলে গিয়েছে। ট্যাক্সি যেখানে ওকে নামিয়েছে সেটার অ্যাড্রেস কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। স্যার, গত 24 ঘন্টার মধ্যে এই মেয়েটা পঞ্চগনিতে ওর এটিএম 3 বার ব্যবহার করেছে। এই অঙ্কিতা তো খুবই অদ্ভুত। 2017 ডিসেম্বরে বড়িভ্যালির একটা মার্কেট থেকে 5টা সিম কার্ড কিনেছিল। হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ইউজ সিম কার্ড পাওয়া যায়। আর স্যার, এরা সবাই 10ই ডিসেম্বর 2017-তে মহাবলেশ্বরে গিয়েছিল আর 14ই ডিসেম্বর ফিরেছিল। স্যার, এরা মনে করছিল যে এদেরকে কেউ ধরবে না, কিন্তু এদের থেকে একটা ভুল হয়ে গেছে। এই অঙ্কিতা মেয়েটি
এই যে সিম কার্ডগুলো নিয়েছিল তার লোকেশন আমরা মহাবালেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে পেয়েছি স্যার। হ্যাঁ, ব্রিলিয়ান্ট জব, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জব। ব্যাস, এবার এদেরকে ধরার পালা। আমরা একটা টিম করি আর কাজ শুরু করে দিই। কিন্তু স্যার 5টা সিম কার্ড আর তাও ইউজড, এটা কি করতে চাইছে? যাই করছে করতে দাও, আফসোস তো করতেই হবে, নিশ্চয়ই আফসোস করবে। কার ফোন এসছে? কোনো বিভানের। বিভানের ফোন কি করে আসবে? আপনি ঠিক করে শুনেছেন তো? এখন ও বিভান বললো তো বিভানই হবে, আমি কি করে জানবো? কথা বলুন। হ্যালো, কে বলছেন? তুই? আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমি এখানে? ওকে, তুই ওখানেই থাক, আমি আসছি। আপনাদের ফোনে হিডেন স্পাইওয়্যার আছে, যাতে আপনাদের সমস্ত ইমেল, কল, মেসেজেস সমস্ত কিছু ট্র্যাক করে নিচ্ছিল। কিন্তু আমাদের ফোন হ্যাক কে করতে পারে আর কবে করেছে? ফোন তো বেশিরভাগ আমাদের সঙ্গেই থাকে। এক মিনিট অভিজিৎ, আই সি ইউ। আমাদের ফোনগুলো তখনই ও হ্যাক করেছে। আর অভিজিৎ স্যার, দয়া স্যার, আপনাদের দুজনের ফোনগুলো বোধহয় ও এসিপি স্যারের ফোন থেকে হ্যাক করেছিল। হ্যাঁ পুরবি। করণ মৃতের সঙ্গে রিলেটেড? যেই শাস্তি রণধীর তোমাদের দিতে চেয়েছিল, এখন আমরা তোমাদের দেব। যেমন শ্যাম, তনিষা আর রেকে দিয়েছি। এবার তোমরা দুজন বাকি আছো। তখনই রণধীরের আত্মা শান্তি পাবে। এই বাড়িতেই তোমরা মেরেছিলে না রণধীরকে? করণ, তোমার কাছে কোনো প্রমাণ নেই না? তুমি আমাদের ফাঁসিয়েছো না? হ্যাঁ, এই তুমি তোমাকে কি মারবো? তুমি তো দেখতেই পাও, কিন্তু মারতে তো হবেই। ব্যাস, এটাই প্রবলেম আজকালকার দিনে তোমাদের মতো ছেলে মেয়েদের। খুব তাড়াতাড়ি করো তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েরা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা ধরো। কে বলে যে তোমাকে দেখার জন্য আমার চোখের দরকার পড়বে?
শীতল, শীতল মা, তুমি ঠিক ঠিক আছো তো? বাবা অনেক বছর ধরে আমি স্পেশাল ফোর্সে ছিলাম। শত্রুদের আমি চটকে মেরে আমি শুঁকে বের করে দিতাম। আর তুমি তো বাচ্চা। কল্যাণবাবু দাঁড়ান! ছাড়ুন। ছেড়ে দাও ওকে। আমি তো অন্ধ অফিসার, কিন্তু আপনি দেখে বলুন যে আমি ওর পুরো শরীর বেকার করে দিয়েছি নাকি না, নাকি মারবো আবার? শীতল, রণধীর তোমার ভাই ছিল, আর কল্যাণবাবু রণধীর আপনার ছেলে, তাই তো? আর এসব করার জন্য আপনি সিআইডি কে ব্যবহার করেছেন, তাই তো? ঠিক বুঝেছেন আপনি। রণধীর শীতলের ভাই ছিল আর আমার ছেলে। মানে রের ভাই? না, রে আমার ছেলে নয়। ওকে তো শুধু আমি ব্যবহার করেছি আমাদের বোকা বানানোর জন্য, যাতে আমরা বিভান, অঙ্কিতা আর শ্যাম আর তানিশাকে দোষী মনে করি। আর ওদেরকে শাস্তি পাওয়াই, যাতে আপনার প্রতিশোধ পূর্ণ হয়। আমরা ওকে মারতে চাইনি। রণধীর অ্যাকসেন্ট ফ্রম কলগ্রামের স্টুডেন্ট ছিল, একদম সরল কিন্তু প্রচুর বড় লোক। অঙ্কিতা সবসময় একটা হাইফাই জীবন চাইতো, ওই এই প্ল্যানটা বানায় রণধীরকে কিডন্যাপ করে ওর থেকে টাকা চাওয়ার। কত টাকা চেয়েছিলে তোমরা? 5 কোটি। আর তাও তুমি মেরে দিলে ওকে? রণধীর পালাচ্ছিল, অঙ্কিতা রেগে গেল, আর ওর 1 সেকেন্ডের বোকামির জন্য ও ওকে মেরে দিল। আর তারপর আমরা সবাই ঘাবড়ে গেলাম, মাথায় আসছিল না যে কি করব। তাই ওর বডি নিয়ে আমরা লেকে ফেলে দিলাম।
আর রে এই কথাটা মেনে নিতে পারেনি, তাই তো এখানেই তোমাদের প্ল্যান ফেল হয়ে যায়। স্যার ওই রণধীরের ভারতের সব দায়িত্ব আমারই ছিল। কল্যাণ আঙ্কেল আর শীতল তো নিউ ইয়র্কে ছিল, কিন্তু রণধীরের কেয়ারটেকার আমি এখানেই ছিলাম। এদেরকে টাকা দেওয়ার পরও রণধীরকে এরা ছেড়ে দেয়নি, মেরে দিয়েছিল। তো আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তারপর একদিন রের কল এলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে আই এম সরি আঙ্কেল। কিছু হবে না তোমার। তুমি শুধু আমাদের বলে দাও যে বাকি বন্ধুরা কোথায়। আঙ্কেল ওরা সব বাইরে চলে গেছে। যতদিন না এই রণধীরের কেস মিটে না যাবে, আঙ্কেল ওরা ফিরে আসবে না। কোথায় আছে ওরা? আঙ্কেল ওই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। রে তো আমাদের কাছে ছিলই, আর শুধু 4 জন বাকি ছিল। আর এই কাজ আমরা একা করতে পারতাম না। আর তাই তুমি আমাদের ব্যবহার করেছো, তাই না? ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করার পরে ওকে তোমরা মেরে ফেলেছিলে, যাতে আমরা যখন ইনভেস্টিগেশন করব তখন যেন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে আমাদের সব এভিডেন্সও দিয়ে দিলে, 4 জনের মোবাইল নাম্বার। আর শ্যাম যে প্যাথোলজিতে কাজ করতো সেখান থেকে ওর ব্লাডের স্যাম্পল আনিয়ে নিলে, আমাদের সবার ফোন হ্যাক করলে। ভীষণ ভালো প্ল্যানিং। কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলেন আপনি, শাস্তি দেওয়ার কাজ আপনার নয়, সেটা আইনের কাজ। রণধীরের মৃত্যুর প্রতিশোধ তো আপনি নিয়েছেন, কিন্তু শাস্তি আপনি নিজেকে দিয়েছেন। বড় ভুল করেছেন। এই কাহিনীর এখানেই সমাপ্তি। আর কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। গাইস হোল্ড অন, এখানে কি হচ্ছে আমাকে কেউ বলবে? একটু তাড়াতাড়ি চলো, তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি কেমন। বাবা ভাই কেউই ফোন তুলছে না। বাবা, রে প্লিজ দরজাটা খোলো। করণ দেখো না, কেউ দরজাই খুলছে না। বাবা, মিঠুন কাকা, রে মিঠুন কাকা। ও মাই গড রে, ও মাই ব্রো, মাই ব্রো। হি ইজ নো মোর। কার ফোন এসছে? কোনো বিভানের।
সবার সাথে তো নয়, অঙ্কিতার সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল আমার। অঙ্কিতার সঙ্গে? হ্যাঁ। এই স্যার, স্যার প্লিজ হেল্প মি, কেউ বিপদে আছে, স্যার প্লিজ হেল্প মি। এক মিনিট দাঁড়ান। প্লিজ প্লিজ রিল্যাক্স, 1 মিনিট। এখানে বসুন। প্লিজ সেভ হার লাইফ। প্লিজ আপনি সেভ হার 1 লাইফ। মিনিট, আপনি বসুন আগে প্লিজ। এই নিন। হ্যাঁ বলুন। স্যার, স্যার আমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনের সুইসাইড হেল্পলাইনের ভলান্টিয়ার। আচ্ছা, যারা ডিপ্রেশনে থাকে বা সুইসাইড করার চেষ্টা করে তাদের কাউন্সেলিং করি। একটা মেয়ে, কি প্রবলেম কি ছিল ওর? ডোমেস্টিক ভায়োলেন্স স্যার। স্যার ওই মেয়েটা বলছিল যে ওর স্বামী ওকে নেশা করে ওকে যা তা গালাগালি দেয়, ওকে মারধর করে, আবার ওকে ভয়ও দেখায় যে ওকে প্রাণে মেরে দেবে, আর তাও কিনা ওর সার্ভিস পিস্তল দিয়ে। সার্ভিস পিস্তল? আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওর কাছে যে পিস্তল আছে সেটা সার্ভিস পিস্তল? স্যার এই ওয়ার্ড ওই মেয়েটাই ইউজ করেছিল, সার্ভিস পিস্তল। স্যার কোনো আর্মির বা পুলিশের লোক হবে। তা আপনি ওনাকে বললেন না যে পুলিশে কমপ্লেন করতে গিয়ে? বলেছিলাম আমি ওকে, হাসতে থাকলো, বললো পুলিশ ওকে কোনোভাবেই হেল্প করতে পারে না। আজ ও সুইসাইড করতে চলেছে, ওর পেটে 7 মাসের বাচ্চাও আছে। প্লিজ সেভ হার লাইফ। প্লিজ আপনি সেভ হার 1 লাইফ। মিনিট, আপনি বসুন আগে প্লিজ। এই নিন। হ্যাঁ বলুন। স্যার, স্যার আমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনের সুইসাইড হেল্পলাইনের ভলান্টিয়ার। আচ্ছা, যারা ডিপ্রেশনে থাকে বা সুইসাইড করার চেষ্টা করে তাদের কাউন্সেলিং করি। একটা মেয়ে, কি প্রবলেম কি ছিল ওর? ডোমেস্টিক ভায়োলেন্স স্যার। স্যার ওই মেয়েটা বলছিল যে ওর স্বামী ওকে নেশা করে ওকে যা তা গালাগালি দেয়, ওকে মারধর করে, আবার ওকে ভয়ও দেখায় যে ওকে প্রাণে মেরে দেবে, আর তাও কিনা ওর সার্ভিস পিস্তল দিয়ে। সার্ভিস পিস্তল? আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওর কাছে যে পিস্তল আছে সেটা সার্ভিস পিস্তল? স্যার এই ওয়ার্ড ওই মেয়েটাই ইউজ করেছিল, সার্ভিস পিস্তল। স্যার কোনো আর্মির বা পুলিশের লোক হবে। তা আপনি ওনাকে বললেন না যে পুলিশে কমপ্লেন করতে গিয়ে? বলেছিলাম আমি ওকে, হাসতে থাকলো, বললো পুলিশ ওকে কোনোভাবেই হেল্প করতে পারে না। আজ ও সুইসাইড করতে চলেছে, ওর পেটে 7 মাসের বাচ্চাও আছে। মাই গড! একটু আগেই ও কল করেছিল আমাকে। হ্যালো হ্যালো দিদি, দিদি আমি বলছি। হ্যাঁ কেমন আছো তুমি? দিদি আমি অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এবার আমি আর ডিসিশন চেঞ্জ করব না। আমার কথা শোনো, তুমি এরকম কিচ্ছু করবে না, শুনছো তুমি? আজ আমার সাধের অনুষ্ঠান, আর তুমি তো জানোই সমস্ত রিলেটিভ কিছুক্ষণ বাদেই বাস ধরে সীতারা চলে যাবে, আর এই বাড়িতে আমি একদম একলা থেকে যাব ওই জানোয়ারটার সাথে। তুমি এসব কিচ্ছু করবে না, আমি তোমাকে আগেও বলেছিলাম না? প্লিজ তুমি পুলিশের কাছে যাও, পুলিশ উইল হেল্প ইউ। দিদি তুমি তো জানো আমি পুলিশের কাছে যেতে পারবো না। আরে তুমি তোমার বাচ্চাটার কথা ভাবো, আরে তোমার পেটে একটা বাচ্চা আছে। ওর কথাই ভাবছি দিদি, আজ যদি নিজে সিদ্ধান্ত বদলে ফেলি তাহলে 2 মাস পরে আমি নিজের সন্তানকে কোন সমাজে জন্ম দেব বলো? আমি ওকে এমন পিতা দিতে পারি না। আচ্ছা, আপনি কি ওনার নাম্বারটা দিতে পারবেন? না স্যার, আমাদের সব কল এনক্রিপ্টেড হয়। ও না তো আমার কাছে পেশেন্টের না নাম আছে না নাম্বার, পেশেন্টের আইডেন্টিটি সিক্রেট থাকে। হ্যাঁ, হয়তো তারপর কেউ কলই করবে না, এটা ভেবে যে তাদেরকে নিয়ে মজা করা হবে। স্যার এই নাম্বারটা জানার জন্য তো কোর্টের অর্ডার লাগবে স্যার। না অভিজিৎ, তাতে সময় চলে যাবে, অত সময় নেই আমাদের কাছে। ওই বেচারি মহিলা এতদিন ধরে অত্যাচারিত হচ্ছে, তাছাড়া ওনার পেটে 7 মাসের বাচ্চা রয়েছে।
তার উপরে আমাদের কাছে ওর ব্যাপারে কোনো তথ্যই নেই স্যার। এই ডায়েরিটা আছে আমার কাছে। ও আমাকে যে কল করে তার সব ডিটেলস আছে। আমার স্টাডির জন্য আমি নোটস বানাই। হয়তো এটা আপনাদের কোনো কাজে লাগবে। দেখি স্যার, লাস্ট পেজে লেখা রয়েছে সব আত্মীয় স্বজন বাস ধরে সাতারা চলে যাবে। আমাদের কাছে শুধু মেয়েটার ব্যাপারে এইটুকুই ইনফরমেশন আছে যে ওর হাজবেন্ডের কাছে একটা সার্ভিস রিভলভার আছে। নাম্বার 2, মেয়েটার পেটে 7 মাসের বাচ্চা রয়েছে। ওই মেয়েটার ফ্যামিলি সাতারা যাবে। সমস্ত বাস ডিপোতে গিয়ে খোঁজ নাও, দেখো কোনো বাসে এমন কোনো ফ্যামিলি আছে কিনা যারা সাধের অনুষ্ঠানে যাচ্ছে, সাতারার দিকে যাচ্ছে। শহরের যত গাইনোকোলজিস্ট আছে প্রত্যেকের লিস্ট বের করো, আর দেখো এমন কোন পেশেন্ট আছে যে 7 মাসের প্রেগনেন্ট। স্যার, এটাই শেষ বাস ডিপো যেখান থেকে সাতারার বাস যায়। দাদা শুনুন, 1 মিনিট দাঁড়া। আজ দুপুরে এখানে এই ডিপো থেকে সাতারার বাস ছাড়ার কথা ছিল না? একটা বাস তো যাওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা আগে। আসলে ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে লেট হয়ে গেছে। সেই বাসটা কোথায় আছে? ওই যে ওই বাসটা। এইটা? এটা? আচ্ছা, আপনারা সাতারা যাচ্ছেন তো? হ্যাঁ। হ্যাঁ, কেন? আপনারা কি এখানে সাধের অনুষ্ঠানে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এই 7 টাকার ছিল। আমার আত্মীয় নয়নার, কিন্তু কি হয়েছে? এই নয়না কোথায় থাকে? ওর ঘরের অ্যাড্রেসটা দাও তো। B200 শান্তিনিবাস, বার্সোবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া, এই ডিপোতে একটা ফ্যামিলি পাওয়া গেছে। হ্যাঁ, ওরই ফ্যামিলি। আর মেয়েটার নাম হলো নয়না, ঠিকানা হলো B200 শান্তিনিবাস, বার্সোবা। আচ্ছা তাই নাকি? ভাই, গাইনোকোলজিস্ট আমাদের এই অ্যাড্রেসে দিয়েছেন। তুমি ওখানে পৌঁছো, আমরা ওখানেই যাচ্ছি। ঠিক আছে, আমরা পৌঁছাচ্ছি। ওকে। বার্সোবা। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। এই নয়না কোথায়? সিআইডি? হ্যাঁ। স্যার, ওপরে গিয়ে ডান দিকে। কিন্তু কি হয়েছে? কি হয়েছে স্যার? প্লিজ সামলান নিজেদের আপনারা। কি করছেন কি? শান্ত হন আপনারা। এটা কি হয়ে গেল? ও সুইসাইড করেই নিল। গুলি চিনের নিচের থেকে উপরের দিকে গেছে। স্যার, অনেকটা রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে অনেকটা সময় কেটে গেছে। পিছনে সরো। কি হলো? দাদা দেখ, দাদা। নয়না, কি হলো নয়না? ইন্সপেক্টর আমান? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমরা ট্রেনিং একাডেমিতে একসাথেই ছিলাম। কেন করলো স্যার নয়না এরকম? এটা তো আপনিই বলতে পারবেন। ওটা ওকে টর্চার করতে, মারতে, হ্যাঁ, ভয় দেখাতে, হুমকি দিতে কি এক্সপেক্ট করেছিলে তুমি? কি করতে? হ্যাঁ, অ্যাটেম্পট অফ সুইসাইডের জন্য তুমি জেলে যাবে। স্যার, এটা কি বলছেন আপনারা? দাদা এরকম করতে পারে না। স্যার, আপনারা এটা ঠিক করছেন না। প্লিজ এরকম করবেন না। কত মেন্টাল টর্চার করা হয়েছে ওকে। নিজেরই মাথায় গুলি করে নিয়েছে। সবাইকে বাইরে নিয়ে যাও। চলো তুমি বাইরে চলো। নয়না, চলো suicide করতে চলো পারে চলো না। চলো সবাই চলো। প্লিজ চলো বেরো। প্লিজ, চলো প্লিজ, চলো আপনারা বেরো। চলো চলো শান্ত হন। আপনিও যান। চলুন চলুন। সেটাই হলো যেটা ওই গাইনোকোলজিস্ট বলেছিলেন। ও সুইসাইড করেই ফেললো। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, আর এসিবি স্যারকে ইনফর্ম করে দিই যে ওকে আমরা বাঁচাতে পারিনি। 1 মিনিট, ওই ফোন। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, ওনার ফোন কি কেউ দেখেছেন কোথাও? আপনি জানেন? কেউ দেখেছেন কি? হ্যাঁ স্যার, আমি ফোন করছি ওর নাম্বারে।
যশ বাবা, এদিকে এসো। ফোন তোমার কাছে দাও। আমি এটা গেম খেলার জন্য নিয়েছিলাম কাকির ঘর থেকে। কোনো ব্যাপার না বাবু, এদিকে এসো। বাবু, একটু মনে করে বলো, যখন তুমি ফোন নিতে এখানে এসেছিলে তখন কি দেখেছিলে তুমি? নয়না কত খুশি লাগছে, তাই না? কাকি আমার সাথে মোবাইলে গেম খেলবে? গেম? এখন এখন তো এত লোকজন আছেন আর আমার ফোনটাও আমার ঘরেই পড়ে আছে, তো এখন তো খেলতে পারবো না, কিন্তু পরে খেললে হবে। এখন না, তুমি গিয়ে ফ্রেন্ডসদের সাথে খেলো, ওকে? ঠিক আছে। যাও। আরে দাদা, বৌদির সাথে গিয়ে ফটো তুল না। হ্যাঁ, আমি যাচ্ছি। যশ বাবা, তুমি আবার মোবাইল নিয়ে বসে গেছো? মা প্লিজ ডিস্টার্ব করো না, মা প্লিজ। আরে কাকির অনুষ্ঠান চলছে, তুমি এখানে গেম খেলছো? হ্যাঁ, আর কিছুক্ষণ। আরে বাবা, কাকির খারাপ লাগবে, চলো সোনা, চলো। আরে মা। কোনো মা নয়, অনেক গেম খেলেছো, আর ফোন নয়। কাকি কাকির ফোন কোথায় থাকতে পারে? হ্যাঁ, কাকি চলে এসছে। কিন্তু এরপর তুমি ফোনটা ফেরত কোথা থেকে পেলে? এখানে বাইরে পড়েছিল। থ্যাংক ইউ বাবু, তুমি আমাদের অনেক সাহায্য করলে। তুমি নিজে একজন পুলিশ অফিসার, তুমি তো জানো যে আমরা ইন্টারোগেশন কি করে করি। স্যার, আমি ওকে ট্রেনিং এর সময় থেকে চিনি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স। স্যার, আমার মনে হয় না ও এরকম করতে পারে। মানুষ পাল্টে যায় পুরবি, সব এভিডেন্স ওর বিরুদ্ধে, আর সেটা তুমি খুব ভালো করে জানো। স্যার, আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনারা সবাই এটা ভাবছেন যে আমি নয়নার উপরে হাত তুলেছি। খুব ভালোবাসতাম স্যার আমি ওকে, ওর সন্তানের বাবা হতে চলেছিলাম স্যার আমি, আর আমি ওকে কি করে। হ্যাঁ, তুমি ওকে টর্চার করেছো, আর সেই জন্য বেচারি ডিপ্রেশনে চলে গেছিল। ভুল বুঝছেন স্যার আপনি, ও ডিপ্রেশনে ছিলই না, সবসময় হাসি খুশি থাকতো, সবসময় আনন্দে থাকতো। মানে ও সুইসাইড কি করে করতে পারে স্যার? আরে তাহলে সে মেন্টাল হেলথ ফাউন্ডেশনে বারবার ফোন কেন করতো? বিগত কয়েক মাসের মধ্যেই 10টা কল। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। কল করে উনি হয়তো ডিলিট করে দিতেন, সেই জন্য হয়তো আপনার কোনো আইডিয়া নেই। স্যার, দাদা এরকম করতে পারে না, ও তো নয়নাকে খুব ভালোবাসতো, আর নয়না তো খুশিই ছিল। যদি তোমার স্ত্রী খুশিই ছিল, তাহলে ও হেল্পলাইন নম্বরে ফোন করে কেন বলেছে যে তুমি ওকে টর্চার করো, ওকে মারো, ওকে ধাক্কা দাও? কেন আমান? উত্তর দাও। পুরবি, ওর কাছে কোনো উত্তর থাকলে তো দেবে। ওর টর্চারের কারণে বেচারি ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর তারপরে ও সুইসাইড করে। ডিপ্রেশনে প্রায়শই কোনো লোক নিজের দুঃখের কথা শেয়ার করে না। হতে পারে এর জন্যই নয়না যে কতটা প্রবলেমে ছিল কেউ কিছু জানতেই পারেনি। পুরবি, অ্যাটলিস্ট তুমি তো আমাকে বিশ্বাস করো, ইউ নো মি ওয়েল। নয়না কখনো সুইসাইড করতে পারে না, কখনো সুইসাইড করবে না। নিয়ে যাও একে। চলো। আপনি আমার কথাটা তো শুনুন, নয়না কখনো সুইসাইড করতে পারে না। চলো স্যার, আমার কথাটা শুনুন স্যার, নয়না সুইসাইড করেনি স্যার, আমার কথাটা শুনুন স্যার একবার।
নয়না যখন সুইসাইডই করতে চাইছিল, তাহলে ওর আসন্ন সন্তানের জন্য অনলাইন ওয়েবসাইট থেকে বেবি প্রোডাক্টসের শপিং কেন করেছিল? যাতে কারোর সন্দেহ না হয়। হতে পারে, কিন্তু স্যার আমার মনে হয় এটা একটু আশ্চর্য ব্যাপার স্যার। পুরো ব্যাপারটাই আশ্চর্য। তো আপনার মনে হচ্ছে যে আমার আর ভূমি এরা সত্যি বলছে? সেটা তো জানাই যাবে অভিজিৎ, কিন্তু তার আগে ওই 7 ভক্ষণ অনুষ্ঠানে নয়নার যত কাছের লোক ছিল ওদের সবাইকে ডাকো। নয়নার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো ছিল আর খুব ভালো মেয়ে ছিল, সব সময় খুশি থাকতো। তাহলে আপনারও কি মনে হয়েছে যে ওর সঙ্গে কোনো গন্ডগোল হচ্ছে বা কোনো সমস্যা হয়েছে? আমরা অনেক কথা বলতাম, কিন্তু কখনো মনে হয়নি যে ওর হাজবেন্ডের সাথে বা বিয়ে নিয়ে কোনো প্রবলেম ছিল। শোনো বাবা, তোমার তোমার কাকিমাকে কেমন লাগতো? ভালোবাসতেন তোমায়? হ্যাঁ, কাকি আমাদের বাচ্চাদের খুব ভালোবাসতো আর আমাকেও খুব ভালোবাসতো। উনি ওনার ফোনে আমায় গেমও ইনস্টল করতে দিয়েছিল। আচ্ছা, কাকিমা কখনো তোমাকে এমন কোনো কথা বলেছিল, যেমন ওনার তোমার কাকার সাথে কোনো ঝগড়া হয়েছে অথবা ঝামেলা হয়েছে, এরকম কিছু? না, কাকি প্রেগনেন্ট ছিল তো, তাই জন্য উনি তাড়াতাড়ি রেগে যেতেন। আর মাই আমায় বলেছিল যে আমি যেন ওনাকে বিরক্ত না করি। আচ্ছা, নয়নার ব্যবহারে আপনার মানে কোনো সন্দেহ হয়েছিল? না, একদমই না। ও তো খুব খুশি ছিল, পুজোতে ফাংশনে ডান্সও করেছিল। ইনফ্যাক্ট অনেক বেশি এক্সাইটেড ছিল নিজের ফটোশুট নিয়ে। আর কোনো ছবি আছে? স্যার, নয়না যতগুলো ফটো সব এর মধ্যেই আছে। ঠিক আছে, এগুলো আমরা রেখে দিচ্ছি। এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার, সবকিছু শোনার পরে আমার তো মনে হচ্ছে যে এ এমন সত্যি কথাই বলছে। ওর ওয়াইফ যদি এত আনন্দেই থাকে তাহলে সুইসাইড কেন করতে গেল? সেটাই তো, সুইসাইড কেন করবে? গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে। রাধার যে কটা ইনফরমেশন দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছে, তবু বুঝতে পারছি। একটা কাজ করো, ওই মেন্টাল হেলথ ফাউন্ডেশনে গিয়ে ওই নয়নার ব্যাপারে যা কিছু জানতে পারবে বের করে নিয়ে এসো। ওখানকার অপারেটরদের সঙ্গেও কথা বলো, খুঁটিয়ে খুঁটিয়ে ইনফরমেশন বের করো। হয়তো এমন কোনো কথা ও জানতো নয়নার ব্যাপারে যেটা আমাদের কাজে লাগবে। আমরা সিআইডি থেকে আসছি, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। এই নাম্বারটা থেকে আপনার ফাউন্ডেশনে একজন লেডি ফোন করতেন, উনি সুইসাইড করেছেন। এর পুরো ইনফরমেশন চাই আমাদের। কবে কল করেছিল, কতবার করেছিল, কখন করেছিল, পুরো ডিটেল। আমি এক্ষুনি চেক করছি। হ্যাঁ স্যার, এ অনেক কল করেছিল, শেষ 5 মাসে 10 বার। আচ্ছা, ওনার সঙ্গে কে কে কথা বলতেন? অ্যাকচুয়ালি স্যার, এনার সমস্ত কল রাধা ম্যাম হ্যান্ডেল করতেন, আর উনি এখানে ভলেন্টিয়ার। যখন এনার ফার্স্ট কল এসেছিল তখনও রাধা ম্যামেরই এখানে শিফট ছিল, আর তারপর উনি যখনই এখানে ফোন করেন বলেন রাধা ম্যামের সাথে কথা আছে। এই কলারের ব্যাপারে কিছু মনে পড়ছে? কোনো বিশেষ কথা, কিছু অদ্ভুত হয়েছে? এই কলারের ব্যাপারে স্যার, হ্যাঁ স্যার, একবার হয়েছিল স্যার। এই দেখুন স্যার, একই দিনে 2বার কল এসেছিল। তো এতে অদ্ভুত কি? আমার মনে আছে স্যার, যেদিন প্রথম কল এসেছিল। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি রাধা ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, শিওর। হ্যালো রাধা ম্যাম, আপনার জন্য কল। কিছুক্ষণ বাদে ওই নাম্বারটা থেকে আবার কল এসেছিল। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি নয়না বলছি। আর কিছুক্ষণ আগে আমার নাম্বার থেকে আপনার কাছে কল এসেছিল আর 7 মিনিট কথাও হয়েছে। আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কোথা থেকে বলছেন? ম্যাম, এটা মেন্টাল হেলথ ফাউন্ডেশনের হেল্পলাইন নাম্বার। আমরা সেই সমস্ত মানুষের হেল্প করি যারা ডিপ্রেশনে পড়ে সুইসাইড করার চেষ্টা করে। হোয়াট? সুইসাইড হেল্পলাইন? ইয়েস ম্যাম। অন্য কলাররা স্যার নিজের নাম কখনোই বলে না, কিন্তু ইনি প্রথমে নিজে থেকেই বলে দিলেন। স্যার, নয়না নিজের নাম কখনো রাধাকে বলেনি, তাহলে ও হঠাৎ করে বলতে যাবে কেন? আমরা এই নম্বরের কল হিস্ট্রিটা চাই।
1 মাস আগে নয়নার ফোন থেকে কেউ একজন হেল্পলাইনে ফোন করেছিল, আর এই হলো তার রেকর্ড। তারিখ তো সেকেন্ড স্যাটারডে ছিল। তো তো কি হয়েছে? কারণ সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে বাড়িতে ওর বন্ধুরা আসতো। মানে ওদের মধ্যে কেউ? এই দুটো কল তো দুপুরে দেখাচ্ছে। হ্যাঁ, ওর সমস্ত বন্ধুরা দুপুরেই আসতো। কতজন আসতো? তা প্রায় 8-10 জন। আচ্ছা, তুমি কি নয়নার সব বন্ধুদের চেনো? সবাইকে তো নয়, কিন্তু অনেককেই চিনতাম। আমার বোন ভূমিও আসতো। ভূমি, একটা কথা বল, গত মাসে যখন তুমি ওর বাড়িতে গিয়েছিলে দেখা করতে, তখন এমন কিছু হয়েছিল? মানে আমি বলতে চাইছি, অদ্ভুত কোনো ঘটনা বা সেরকম কিছু নিজেদের মধ্যে, বা কোনো খেলার সময় কিছু মনে আছে? না স্যার, এরকম তো কিছুই হয়নি। আমরা প্রতিবারের মতো যেমন খেলতাম সেরকমই খেলছিলাম। আর নয়না, ওকে দেখে কিছু ডাউট হয়েছিল? স্যার, নয়না তো খুশিই ছিল, ইনফ্যাক্ট মজা করছিল। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পর জানি না একদম সিরিয়াস হয়ে গেছিল, চিন্তিত লাগছিল। জানি না ওর কি হয়েছিল। 5151 মনে হচ্ছে এর যে হবু বাচ্চা হবে না, সে খুব লাকি। হ্যাঁ রে, নয়তো আগে কখনো নয়না জিততো না। ওহো, মনে হচ্ছে কেউ জেলাস হচ্ছে। আরে নয়না, দাদাকে একটা ফোন করো না, রাতের অর্ডারের জন্য একবার মনে করিয়ে দাও না। ফোন কোথায় আমার? আরে একটা কাজ করো, নাও আমার ফোন থেকে কথা বলো। হ্যালো, বিকেলে না প্লিজ খাবার অর্ডার করে দিও। না না, শুধু এটাই মনে করানোর ছিল। এই নাও, কিন্তু আমার ফোন কোথায়? আর আমি বুঝতে পারছি না, এখানেই রেখেছিলাম। নয়না, ওই যে তোমার ফোন, ওখানে টেবিলের উপর। ওখানে কে রাখলো? আমি তো ওখানে তুই ফোন রেখেছিস রাখিনি। হয়তো। না यार, আমার মনে আছে আমি রাখিনি। কে কল করেছিল? কি হলো? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন? জানবি, তোর কোনো টেনশন নেই তো? না, কোনো প্রবলেম নেই। কেন? তোদের যদি কোনো প্রবলেম থাকে তো প্লিজ আমায় বলিস। কেমন প্রবলেম? কি বলছিস তুই? তোর কি হয়েছে হঠাৎ করে? আরে কিছু হয়নি, প্রেগন্যান্সির মধ্যে এরকম মুড সুইংস হয়ে থাকে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। চলো আমরা সবাই খেলাটা কন্টিনিউ করি। স্যার, নয়না ভূমির ফোন থেকে আমানের সাথে কথা বলছিল দুপুর 1:03 থেকে 1:04 পর্যন্ত। 1:04 পর্যন্ত? আরে সুইসাইড হেল্পলাইনে যে প্রথম ফোন করা হয়েছিল 7 মিনিটের জন্যে, সেটা 12:57 থেকে 1:04 অবধি চলেছিল। আর সেকেন্ডটা 1:20 থেকে 1:21 পর্যন্ত। তার মানে অভিজিৎ, ওই 7 মিনিটের কলটা নয়না নিজে করেনি। কারণ ওই সময় নয়না আমানের সাথে কথা বলছিল ভূমির ফোন থেকে। এক্স্যাক্টলি। তার মানে ওই ফোনটা নয়নার কোনো বন্ধুই হয়তো করেছিল। আপনি কাউকে দেখেছিলেন ওর ফোন তুলতে বা ওর ফোন ব্যবহার করতে? না, আমি তো কাউকে দেখিনি। তার মানে ওই কলটা অন্য কেউ করেছিল। আর স্যার, নয়না যখন ওর ফোনটা খুঁজে পায় আর ওখানে লাস্ট ডায়াল আননোন নাম্বারটা চেক করে, আর তারপর যখন ওই নাম্বারে ফোন করে, তখন ও জানতে পারে যে ওটা কোনো সুইসাইড হেল্পলাইনের নাম্বার। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? হ্যালো, আমি নয়না বলছি। আর কিছুক্ষণ আগে আমার নাম্বার থেকে আপনার কাছে কল এসেছিল, আর 7 মিনিট কথাও হয়েছে।
আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কোথা থেকে বলছেন? ম্যাম, এটা মেন্টাল হেলথ ফাউন্ডেশনের হেল্পলাইন নাম্বার। আমরা সেই সমস্ত মানুষের হেল্প করি যারা ডিপ্রেশনে পড়ে সুইসাইড করার চেষ্টা করে। হোয়াট? সুইসাইড হেল্পলাইন? এটা জানতে পেরে ও চিন্তায় পড়ে যায় আর ভাবতে আরম্ভ করে সুইসাইড কে করতে চায়। স্যার, এই ফোন কলটা নয়না যদি না করে তাহলে এটাও তো হতে পারে যে আগে যে সমস্ত কলগুলো করা হয়েছে সেটা নয়না করেনি, অন্য কেউ করেছে। ভূমি, তুমি ওই গেম খেলার সময় ডায়েরি রাখো তো, মানে স্কোর নোট করো তো প্রত্যেকটা খেলার? ব্যাস ওই ডায়েরিটা আমার চাই। ওকে স্যার। আর এই যে প্রত্যেক সেশনে 4টে নাম রয়েছে যারা সব সময় থাকে, ভূমি, পারুল, জাহ্নবী আর শীতল। রাধা, একবার চেষ্টা করে দেখো, এই 3 জনের কথা শোনো। দেখো এই 3 জনের মধ্যে কেউ কি তোমার সঙ্গে কথা বলেছিল? আমি এসব কেন করব? আমি আমার লাইফে খুব খুশি। আমি সুইসাইড কেন করব? যদি আমি ফোন করতাম তো নিজের ফোন থেকে করতাম, নয়নার ফোন থেকে কেন? স্যার, স্যার এই 3 জনের মধ্যে কারুর আওয়াজ নয়। স্যার, হ্যাঁ, এই 3 জন তো না বলছে, শুধু শীতল বাকি আছে। ওর ব্যাপারে কিছু জানতেই পারছি না। কিছু জানতে পারোনি মানে কি বলতে চাইছো? স্যার, এই 3 জনের মধ্যে কেউ শীতলকে চেনেই না। জাহ্নবী বলল শীতলের সাথে নয়নার গাইনোকোলজিস্টের চেম্বারে দেখা হয়েছিল আর ওখানে ওদের বন্ধুত্ব হয়ে যায়। শীতলকে এদের মধ্যে কেউই পার্সোনালি চেনে না। কোনো ব্যাপার না, ওই 3 জনের হেল্প নিচ্ছি আমরা। এবার শীতলের স্কেচ করাবো আমরা, তারপরে দেখবো। ডক্টর মিনা, এই স্কেচটা একটু মন দিয়ে দেখুন। আচ্ছা, এই মেয়েটা আপনার এখানে চিকিৎসা করাতে আসতো? আই ডোন্ট থিংক সো। আমার তো মনে পড়ছে না যে এরকম কোনো লেডি আমার কাছে কোনোদিন এসেছিল। কে ইনি? এর নাম শীতল। আমরা এটা বুঝতে পারি যে আপনার এখানে এত পেশেন্ট আসে যে এই সমস্ত পেশেন্টের নাম মনে রাখা তো মুশকিলের ব্যাপার। রাইট, বাট আমি আমার সব পেশেন্টদের পার্সোনালি চিনি আর আই এম শিওর শীতল নামের কোনো পেশেন্ট আমার কোনোদিন ছিলই না। আচ্ছা, এই যে আপনার ক্লিনিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এর ফুটেজ আমরা পেতে পারি? আই ডোন্ট থিংক সো, বিকজ ওটার স্টোরেজ ফুল হয়ে গেছিল, তাই আমাদের ডিলিট করতে হয়েছিল। ওকে, এনিওয়ে, থ্যাংক ইউ। মনে হচ্ছে এই শীতল কোনোদিন পেশেন্ট ছিলই না, শুধুমাত্র নয়নার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছিল এখানে। ওর প্ল্যান ছিল নয়নার সঙ্গে বন্ধুত্ব করে ওর বাড়িতে ঢোকার। প্রফেশনাল ফ্রড মনে হচ্ছে, আটকাতে হবে ওকে। তুমি কি একে চেনো? এটা তো শীতল, নয়নার বন্ধু। এ তো প্রায় বাড়িতে আসতো। নয়না শীতলের বন্ধুত্ব কবে কোথায় হয়েছে কিছু জানো তুমি? না, আমি জানি না, কিন্তু তাতে কি যায় আসে? যখন আমার নয়নাই রইল না তখন এইসব। এ কি ধরনের পাগলামি করছো? হ্যাঁ, একটু ভেবে দেখো তো। যদি তুমি নির্দোষ হও তাহলে কেউ তো তোমায় ফাঁসানোর চেষ্টা করেছে। তোমাকে নয়নার খুনি সাব্যস্ত করে ওর অনেক লাভ আছে, এই জন্য ও তোমাকে ফাঁসাচ্ছে। হ্যাঁ, এমন কে আছে যে তোমাকে আর নয়নাকে ঘৃণা করে? আমি কিছু জানি না। তাহলে কি ভূমি ওই আবার প্রপার্টি লোভে করেনি তো? না, ভূমি এরকম কখনো করতে পারে না। বরং ও তো নয়নাকে খুব ভালোবাসতো। তো কোনো প্রফেশনাল রাইভেলরি? একজন পুলিশের তো অনেক জায়গায় অনেক শত্রু থাকে। না, আমার সাথে এরকম কিচ্ছু ছিল না। আমি আমার ডিউটিতে না তো কখনো কোনো গ্যাংস্টারকে ধরেছি, না কোনো বড় গ্যাংস্টারকে মেরেছি, কখনো ঘুষ নিইনি। পুরো কেরিয়ারে ব্যাস একবারই গুলি চালিয়েছিলাম। কার ওপরে? কাকে গুলি করেছিলে তুমি? ছোটখাটো ফ্রড ছিল স্যার, বিশেষ। ওকে অ্যারেস্ট করতে গেছিলাম, তখনই গুলি চলে গেছিল।
বিশেষ খবরদার ইন্সপেক্টর। হয়তো এই লোকটারই কোনো ভাই বা আত্মীয় প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। না, যখন আমরা ওকে অ্যারেস্ট করতে গেছিলাম তো ওর কোথাও কোনো পরিবার ছিল না, হয়তো অনাথ ছিল। ঠিক আছে, যদি ওই লোকটার কোনো আত্মীয় স্বজন থাকে তাকে আমরা ছাড়বো না। স্যার আমান ঠিক বলছিল, ওই লোকটার নিজের বলতে কেউ নেই, ফ্যামিলি, স্ত্রী, বাচ্চা কেউ না। তাহলে এর প্রতিশোধ কে নিচ্ছে? বাড়ির লোক নয়, কোনো বন্ধু হতে পারে। বন্ধুরা হয়তো প্রতিশোধ নিয়েছে। বন্ধুত্বের জন্য কে আজকাল নিজের প্রাণের ঝুঁকি নেয় স্যার? এসব তো শুধু গল্পের বইতেই দেখা যায়। নন্টে ফন্টে, হাবলু ঘাবলু, এখন এখন এসব কোথায় স্যার? এটা কি স্যার, একটা স্টোরের চুরির ঘটনায় বিশেষের সাথে আরও একটা নাম আছে, রেখা। রেখা? দুজনে মিলে অনেক চুরি করেছে। এদের ফটো দেয়নি কেন? স্যার এরা তো ছদ্মবেশে চুরি করতো, হয়তো এই জন্যে। আর যখন বিশেষ মারা যায় তখন হয়তো এই জুটিটা ভেঙে যায় আর এই রেখা একা হয়ে যায়। রেখা? আমি জানি এই রেখা কে। স্যার আমাদের ইনফর্মার এই বাড়িটার অ্যাড্রেসে দিয়েছিল। দেখো একটু। স্যার মারা গেছে। একটু উল্টা ওকে। শীতল? আমাদের সন্দেহ ঠিকই ছিল, শীতলই রেখা। কিন্তু স্যার আমরা তো ভাবছিলাম যে সব শীতল করছে। পঙ্কজ, অন্য কেউ আছে এর পেছনে। ও জানতে পেরে গেছিল যে আমরা শীতলের কাছে যে কোনো ভাবেই হোক পৌঁছে যাব। সারিকা, এর ঘাড়ের পেছনের দিকে এইখানে ক্ষত আছে। এইখানে ক্ষত মানে হচ্ছে যে খুনি ওর পেছনের দিকে দাঁড়িয়েছিল। দেখো, এইখানে ছুরির ক্ষতটা আছে। তবে খুনিকে পেছনের দিকে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই এই আঘাতটা করতে পারবে, রাইট? হ্যাঁ স্যার, আর আমার মনে হয় ও হয়তো খুনিকে চিনতো, কারণ এই ক্ষতটা ছাড়া সারা শরীরে আর কোনো আঘাতের চিহ্ন খুঁজেই পাইনি। রাইট রাইট, সেটাও হতে পারে। তবে একটা কথা ঠিক, ও খুনিকে চিনতো বা চিনতো না, তবে একটা কথা ঠিক যে খুনি ওর পেছনে খুব কাছেই দাঁড়িয়েছিল। দেখো, এত জোরের সঙ্গে এই ছুরিটাকে ব্যবহার করা হয়েছিল যে খুব কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, তবেই জোরে মারতে পারবে। আর একটা কথা, এই যে ক্ষতটা আছে সেটা বলছে যে কেউ নিজের বাঁ হাতটা ব্যবহার করেছিল, কারণ যদি ডান হাত দিয়ে ছুরিটা মারা হতো তাহলে ক্ষতটা এই অ্যাঙ্গেলে হতো না। এক্ষেত্রে বাঁ হাতটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ স্যার, তার মানে খুনি ডেফিনেটলি লেফট হ্যান্ডেড, তাই তো? একদম, এই খুনি লেফটি। আর দেখো, আর একটা কথা, এত জোর দিয়ে এটা ব্যবহার করা হয়েছে। সাপোজ ধরো কোনো ডান হাতি লোক বাঁ হাতে ছুরিটা নিয়ে ব্যবহার করলে তাহলে এত জোরে আঘাতটা করা সম্ভব নয়। এটা সেই করতে পারে যে বাস্তবে একজন লেফটি, নেটা। রাইট। খুনি একজন লেফটি, এটা একটা বড় ক্লু। এবার বলে দিও নাকে জনাব এসিপি সাহেবকে। আগে হ্যাঁ, প্রদ্যুম্ন সাহেব। হ্যাঁ বলো সালুকে, বলো। একটা বড় ক্লু পেয়েছি। যে ব্যক্তি এই ছুরিটা ব্যবহার করেছে সে আসলে লেফটি, লেফট হ্যান্ডার। থ্যাংক ইউ সালুকে। সালুকে ফোন করেছিল, বলছিল খুনি লেফট হ্যান্ডেড। স্যার আমরা তো আগেই সবকিছু বলে দিয়েছি, তাহলে আমাদের এখানে আটকেছেন কেন? কেননা সত্যিটা এখনো জানা যায়নি। কাল রাতে আপনাদের সবার হাতে নয়নার ফোন গিয়েছিল। ঠিক করে মনে করে বলুন আর কি হয়েছিল। হয়তো আপনাদের মধ্যে কেউ ওকে দেখেছে বা শুনেছে অন্য কারোর সাথে কথা বলতে।
ইয়শ বাবু, আই হোপ তোমার স্মৃতিশক্তি তো ভালো। কিছু মনে আছে তোমার? তুমি আমাদের সাহায্য করবে না? হ্যাঁ, কিন্তু আমি কাউকে তো দেখিনি। আচ্ছা, তোমার যা মনে আছে বলে দাও। আমি প্রমিস করছি যে আমাদের মধ্যে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি কাকির রুমে তো গিয়েছিলাম, কিছুক্ষণের জন্য ফোন নিতে গেছিলাম। তারপর আমি গেম খেলছিলাম আর আর কেউ আসছিল ওখান থেকে। তারপর আমি ফোনটা ওখানে সাইডে রেখে চলে গেছিলাম। কোন কোন গেম খেলছিলে তুমি? স্যার এটা কাকির মোবাইলে তুমি এই গেমটাই খেলছিলে? হ্যাঁ, আমি আর আমার বন্ধু নীলজ আমরা সবসময় এই গেমটাই খেলি। এই গেম তো অনেকেই একসঙ্গে খেলতে পারে, আর সবাই একে অপরকে দেখতেও পায়। তো নীরজ তোমাকে দেখতে পাচ্ছিল যখন তুমি ফোন ওখানে রাখো। স্যার, ফোনে তো রেকর্ড হচ্ছিল। ওখানে কি হয়েছিল সেটা নীরজের ফোন থেকে জানা যেতেই পারে। ঠিক আছে, আমরা নীরজকে ডেকে নিচ্ছি, ঘাবড়াবে না। এখানে আমরা সবাই তোমার বন্ধু, শুধু কিছু জিজ্ঞেস করার আছে ইনফরমেশনের জন্য। যে গেম তোমরা খেলো না মোবাইল থেকে, সেগুলোর ব্যাপারে। যখন তুমি নিজের মোবাইলে গেম খেলছিলে তোমার বন্ধুর সাথে, তখন তুমি ওকে দেখতে পাচ্ছিলে তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলো, যখন তুমি ওকে দেখতে পাচ্ছিলে তখন কি তুমি ওর পেছনে কাউকে দেখেছিলে? না, শুধু যশই ছিল। 1 মিনিট স্যার, যখন যশ ফিরে এলো না ততক্ষণ স্ক্রিন লক হয়নি। স্ক্রিন লক হয়নি মানে? স্যার, মানে গেম অ্যাক্টিভ ছিল, আর যখন গেম অ্যাক্টিভ থাকে তখন ও নিজে নিজেই স্ক্রিনশট নেয়। তাহলে তখনও নিশ্চয়ই নিয়েছে, আর প্রত্যেকটা স্ক্রিনশট ফোনে সেভ হয়ে থাকে। হ্যাঁ স্যার। দাও, তোমার ফোনটা দাও। থ্যাংক ইউ। এটা কে? এটা এটা নয়না তো নয়। না, এটা নয়না নয়। এক মিনিট পুরবি, একটু জুম করো এর উপরে। মেহেন্দি আর লেফট হ্যান্ডে। এর হাতে মেহেন্দি এইভাবে কেন রয়েছে? সেটা এই কারণে অভিজিৎ, কারণ এই হাতটা যে মহিলা, সে মহিলা ওখানে বাকি সবাইকে মেহেন্দি পড়াতে এসেছিল, আর ও লেফট হ্যান্ডেড। সবার আগে ও শীতলকে দিয়ে হেল্পলাইনে ফোন করায়। রাধাকে একটু কলটা ট্রান্সফার করুন না প্লিজ। হ্যাঁ শিওর। আমি আর সহ্য করতে পারছি না দিদি। তারপর সে শীতলকে টাকা দেয় আর বলে, নয়না, তোমার রুমে তোমার জন্য তোমার কোনো আত্মীয় অপেক্ষা করছে। তার সুযোগ বুঝেই ও নয়নাকে খুন করে দেয়। কে হতে পারে এই মেহেন্দি পরা মহিলা? আমি জানি না উনি কে ছিলেন, ইনফ্যাক্ট কেউই জানে না উনি কে। নয়না বলেছিল যে শীতল ওনাকে ডেকেছিল আর ওই নিয়ে এসেছিল নিজের সাথে। আর এটাও জানি না যে ওকে কেন আনা হয়েছিল। নিজের কাজও ঠিক করে করছিল না ও, বাজে মেহেন্দি লাগাচ্ছিল সবাইকেও। দেখ না জাহ্নবী, কিরকম মেহেন্দি লাগাচ্ছে ও, পুরোপুরি ঠিকঠাক লাগাচ্ছেও না। আপনি কি মেহেন্দি লাগাতে জানেন না নাকি? দেখে মনে হচ্ছে কেউ যেন লাগিয়ে আবার মুছে দিয়েছে। ও মেহেন্দি এত খারাপ করে লাগাচ্ছিল, তাহলে শীতল ওকে পাঠালো কেন? সবারই সন্দেহ হবে। কে হতে পারে? আমি জানি স্যার, ও আমাদের চোখের সামনেই ছিল। আর আমরা ওকে সন্দেহই করিনি। আপনি সামনে আসুন।
আপনার বা হাতটা দেখান। এই দেখুন স্যার। রাধা দেবী? স্যার আমি এনার ওই ডায়েরি অনেকক্ষণ ধরে দেখেছি। ওতেও কালি এভাবেই ছড়িয়েছিল যেভাবে ওনার মেহেন্দি রয়েছে। যারা লেফট হ্যান্ডেড হয় তারা যখন কোনো কাগজে লেখে তখন এইভাবেই লেখে, আর যা কিছু আগে লেখা ছিল তার ওপরেই ওর হাতটা ঘষে যায়, ফলে ওই কালি বা রং হাতে লেগে যায় যেভাবে রাধার হাতে লেগে আছে, তাই না? কেন মারলে তুমি নয়নাকে? কি ক্ষতি করেছিল তোমারও? হ্যাঁ, কারণ তুমি আমার বিশেষকে মেরেছিলে। তুমি আমার বিশেষের প্রাণ নিয়েছিলে। আমি বিশেষকে ভালোবাসতাম। ওর বাচ্চার মা হতে চলেছিলাম আমি। আর তুমি তুমি এনকাউন্টারে ওকে গুলি মেরে দিলে। মেরে দিলে আমার বিশেষকে, মেরে দিলে তুমি বিশেষকে। আর সেই জন্য তুমি ঠিক করো তুমি ওর থেকে প্রতিশোধ নেবে। হ্যাঁ, যখন আমি জানতে পারলাম যে বিশেষ এই দুনিয়াতে নেই আর, তখন এই কষ্টে আমার বাচ্চা তো আমার পেটের ভিতরে মারা গেল। স্যার, এরই জন্যে তুমি আমার বাচ্চার প্রাণ নিয়েছো। যখন আমি জানতে পারলাম নয়না মা হতে চলেছে, তখন আমার মাথায় রক্ত চেপে গেল। যে যে সুখ আমি নিচে পেলাম না, সেটা সেটা আমি নয়নাকে কি করে দিতে পারি? মেরে দিলাম আমি নয়নাকে, মেরে দিলাম ওকে। তো সেই জন্য তুমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনে অ্যাজ আ ভলেন্টিয়ার তুমি কাজ করতে শুরু করেছিলে। আর শীতল তোমাকে না, তুমি শীতলকে কাজ দিয়েছো নয়নার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ, শীতলকে আমিই পাঠিয়েছিলাম নয়নার ঘরে, যাতে ও নয়নার ঘর থেকে আমাকে ফোন করতে পারে আমার হেল্পলাইন নাম্বারে। ও আমার ব্যাপারে লোককে জিজ্ঞাসা করে। আর সাধের অনুষ্ঠানে ওই শীতলে আমাকে নয়নার ঘরে ডেকেছিল। আর আর আমি ওখানেই ছিলাম। আমার পক্ষে আর সম্ভব নয় দিদি, আমি যাচ্ছি। এখন তোমার শেষ কাজটা করো, নিচে গিয়ে নয়নাকে এখানে পাঠাও। এখনই পাঠাচ্ছি। আর হ্যাঁ, মোবাইলটা বাইরে রেখে যাও। তোমার রুমে তোমার জন্য তোমার কোনো আত্মীয় অপেক্ষা করছে। ইমন তো এবার বুঝতে পারবে একলা হওয়ার যন্ত্রণা কি। এ তো হওয়ারই ছিল। একটা মায়ের থেকে তার বাচ্চাকে কেড়ে নিয়ে ও মা হতে চলেছিল। এই জন্যই আমি নয়নাকে মেরে দিয়েছি। আর তারপর চালাকি করে আপনি নিজে সিআইডির কাছে এলেন, যাতে আমাদের আপনার উপর সন্দেহ না হয় আর আমরা অন্য কাউকে সন্দেহ করি। আর যখন তুমি দেখলে যে আমরা ওকে অ্যারেস্ট করছি না, তখন তুমি শীতলকেও মেরে ফেললে সাক্ষী নির্মূল করার জন্য। রাধা, এটা কিরকম প্রতিশোধ নিয়েছো তুমি? আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার তো কঠোর শাস্তি হবে। সারা জীবন ধরে জেলের গড়াদের পিছনে তোমাকে কাটাতে হবে।
এই কাহিনীর এখানেই সমাপ্তি। আর কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। গাইস হোল্ড অন, এখানে কি হচ্ছে আমাকে কেউ বলবে? একটু তাড়াতাড়ি চলো, তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি কেমন। বাবা ভাই কেউই ফোন তুলছে না। বাবা, রে প্লিজ দরজাটা খোলো। করণ দেখো না, কেউ দরজাই খুলছে না। বাবা, মিঠুন কাকা, রে মিঠুন কাকা। ও মাই গড, রে ও মাই ব্রো। হি ইজ নো মোর। মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা। বেহুশ। বাবা, 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 বাবা। রক্ত, বাবা, বাবা, বাবা। আঙ্কেল, দেখো না বাবার কি হলো। শীতল আঙ্কেল বেঁচে আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি ডাক্তারকে হ্যাঁ, ডাকো। কাম ডাউন, কাম ডাউন। তারা, তারা। বাবা, আঙ্কেল, আঙ্কেল ডোন্ট ওরি। অ্যাম্বুলেন্সকে কল করো, অ্যাম্বুলেন্সকে কল করো আর্জেন্ট। শীতল, যখন তুমি খান্ডালাতে ছিল তখন এসব হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আসলে ওখানে আমাদের প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি আর করণ ওখানে গিয়েছিলাম। করণ? হ্যাঁ, হি ইজ মাই লয়ার। ও আচ্ছা। স্যার, ওই জমিটাই শীতলের নামে ছিল, সেই জন্য ওর ওখানে থাকা উচিত ছিল। ইয়েস স্যার, খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আপনি? সিস তারা, আমার অ্যাসিস্ট্যান্ট। তো শীতল, যখন তুমি খান্ডালায় যাচ্ছিলে তখন বাড়িতে শুধুমাত্র তোমার বাবা কল্যাণবাবু আর তোমার ভাই ছিল, আর এই কাজের লোকটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আসলে অন্তত 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাবা দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ও, বাবা দেখতে পান না, আর মিঠুন কাকা ওনার একা খেয়াল রাখতে পারবেন না, তাই রে এখানেই থেকে গেল। আমার ওদের দুজনকে একা ছাড়াই উচিত হয়নি। শান্ত হও, একটা কথা বলো শীতল। তুমি বলছিলে যে ওনাকে একা ছেড়ে যাওয়াই উচিত হয়নি, এটা তোমার কেন মনে হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো ভয় ছিল ওনার বা দুজনের বিপদ হতে পারে, এরকম কিছু হওয়ার? না স্যার, কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে রের ওর বন্ধুদের সাথে খুব বড় প্রবলেম চলছিল, ফ্রেন্ডসদের সাথে, আর ওরা একে অন্যকে ব্ল্যাকমেল করছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তুই আমাদের সাথে এরকম কি করে করতে পারবি? একবার আবার ভেবে নে রে, আর এটাই যদি তোর ফাইনাল ডিসিশন হতো, তুই জানিস কি হবে। আই ডোন্ট কেয়ার, আমি তো শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কেউ কিছু জানতে পেরে যায় তো? তুই পাগল হয়েছিস নাকি? যদি তুই এরকমই বিহেভ করতে থাকিস তাহলে কারণ না কারণ তো ডাউট হবেই। গাইস, যদি আমরা কন্ট্রোল থাকি তো উই আর সেফ। গাইস, তোমরা নিজেদের দেখে নাও, আমি অনেস্টলি জানি না আমি কি করতে চলেছি। আমার রেড উপর একটুও ভরসা নেই। আই কান্ট ট্রাস্ট হিম। যদি এর মুখ খোলে আমরা সবাই ফেঁসে যাব, তার আগে এর মুখ বন্ধ করতে হবে। শীতল, যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত। আই এম সো সরি। একবার তোমার বাবার জ্ঞান ফিরে আসুক, তখন সব কথা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মিঠুন, কালকে রাত্রে তুমি এখানেই ছিলে তো? কি
কি হয়েছিল আমাকে ঠিক করে বলো। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, শুধু ছোটখাটো কিছু আঘাত, কিন্তু হ্যাঁ ফ্র্যাকচার বেশ কিছু হয়েছে। বুঝতে পারছি না এ মারা গেল কিভাবে। আমি আমার কাজ করছিলাম, হঠাৎ আলো চলে গেল আর কেউ আমার মুখ চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। যখন চোখ খুললাম আপনি সামনে ছিলেন। বাকি আর কিছু মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ স্যার, মৃত্যুর কারণ তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার, কিন্তু যেই খুন করে থাকুক খুব ভেবে চিন্তে করেছে। খুব চালাক কিন্তু এই খুনি। আর এক কাজ করি, আমরা এই বাড়িটাকে আবার আমরা ভালো করে চেক করি। কাঁচটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। এই দেখো, রক্ত লেগে আছে, হয় ঢোকার সময় না হলে বেরোনোর সময়। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। আচ্ছা,